সম্প্রতি ভুয়া প্রমাণিত হওয়ায় ৮,০০০ ব্যক্তিকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। গত ১৭ এপ্রিল মেহেরপুরে মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খোদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এ কথা জানিয়েছেন। এর আগেও বিভিন্ন সময়ে তালিকাভুক্ত অনেক মুক্তিযোদ্ধার নাম বাতিল করা হয়েছে। বাতিলকৃতদের মধ্যে ছিলেন অনেক হোমরা-চোমরা। প্রাপ্ত তথ্যমতে ২০১৯ থেকে ২০২৩ এই ৫ বছরে ২,১৯০ ব্যক্তির নাম গেজেট থেকে বাতিল করা হয়। ২০১৪ সালে অন্তত ৫ জন শীর্ষস্থানীয় আমলার সনদ বাতিল করা হয়েছিল। তাদের মধ্যে একজন খোদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে এবারের মতো একসঙ্গে এত বেশি সংখ্যক মুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাদ দেওয়ার ঘটনা আগে ঘটেনি। কয়েক দশক ধরেই মুক্তিযোদ্ধা তালিকায় সংযোজন-বিয়োজন চলছে। বর্তমান সরকারের আমলেই ২০১৯ থেকে ২০২৩ নতুন করে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য ১০,৮৯১ জনের নাম সুপারিশ করেছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জামুকা। গেজেটভুক্তির জন্য অনেকের নামে সুপারিশ করেছেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা। সুপারিশকারীদের মধ্যে জামুকার সদস্যরাও রয়েছেন। এরও আগে ২০০৯ থেকে ২০১৪ এই ৫ বছরে সরকারি-বেসরকারি বিভিন্ন পেশার মোট ১১,১৫০ জন মুক্তিযোদ্ধা সনদ নিয়েছিলেন। এ যেন এক অন্তহীন প্রক্রিয়া। যতটুকু জানা যায়, স্বাধীনতার পর অন্তত ৭ বার মুক্তিযোদ্ধা তালিকায় সংযোজন-বিয়োজন করা হয়েছে। আর বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার বয়স, সংজ্ঞা ও মানদণ্ড পাল্টেছে ১১ বার। মুক্তিযুদ্ধের পর সেক্টর কমান্ডার ও সাব সেক্টর কমান্ডারদের প্রকাশনা থেকে জানা যায়, মুক্তিযুদ্ধে নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল ২৪,৮০০ এবং অনিয়মিত বাহিনীর সংখ্যা ছিল ১,০৭,০০০। অর্থাৎ মোট ১,৩১,৮০০ জন। পরবর্তী সময়ে ১৯৯৮ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মেয়াদে মুক্তিযোদ্ধা সংসদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে জেলা ও উপজেলা কমান্ডারদের নেতৃত্বে গঠিত যাচাই-বাছাই কমিটির মাধ্যমে প্রণীত একটি তালিকা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংরক্ষণ করা হয়। তাতে ১,৫৪,০০০ মুক্তিযোদ্ধার নাম পাওয়া যায়। এরপর ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি-জামায়াত জোট সরকারও ২০০৩ ও ২০০৪ সালে দুটি পৃথক তালিকা প্রকাশ করে। তাতে মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়ায় ১,৯৮,০০০। ২০২৩ সালে সেই সংখ্যা বেড়ে হয় ২,৩৫,৪৬৭। প্রথম আলো, ২৬ মার্চ ২০২৩। স্বীকার করি, জাতীয় পর্যায়ের একটি তালিকা করতে গেলে কিছু মানবিক ভুল হতেই পারে। তাই বলে ৮,০০০-এর বেশি ভুয়া মুক্তিযোদ্ধা তালিকায় প্রবেশ করেছিল। বর্তমানে একজন মুক্তিযোদ্ধা মাসে ২০,০০০ টাকা সম্মানী ভাতা পান। এছাড়া সরকারি চাকরিজীবী হলে ২ বছর বাড়তি চাকরির নিশ্চয়তা। তাদের সন্তান-সন্ততিরা পান চাকরি ক্ষেত্রে বিশেষ বিবেচনা। ক্ষেত্রবিশেষে চিকিৎসা, আবাসন, রেশনসহ নানা রকম সুযোগ সুবিধা তো আছেই। এছাড়া বর্তমান প্রশাসনিক ব্যবস্থায় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধারা স্থানীয় ক্ষমতা কাঠামোতে বেশ সুবিধা পেয়ে থাকেন। দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা মুক্তিযোদ্ধারা বিশেষ সম্মান ও সুবিধা পেতেই পারেন। এসব দেখে কেউ কেউ মুক্তিযুদ্ধ না করেও তালিকায় স্থান লাভের অপচেষ্টা করতে পারে। প্রশ্ন হচ্ছে, যারা তালিকা প্রণয়ন, যাচাই-বাছাই প্রকাশ করেছেন, তারা দক্ষতা ও সতর্কতার পরিচয় দিলেন না কেন? জানা যায় ২০০৩-০৪ অর্থবছরে প্রথম যখন মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা চালু করা হয়, তখন ৪০,০০০ মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছিলেন। অথচ ২০২৩ সালে জানুয়ারিতে এসে সেই সংখ্যা দাঁড়িয়েছিল ২,১৯,৭৫৮-তে। মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির বিষয়টি সহজ নয়। এজন্য অনেক প্রশাসনিক ও আমলাতান্ত্রিক ধাপ পেরিয়ে আসতে হয়। প্রশ্নটা সেখানেই, একজন ব্যক্তি যখন মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির জন্য আবেদন করেন, তখন তাতে স্থানীয় সংসদ সদস্যসহ অনেককেই সুপারিশ করতে হয়। অনেক ঘাট পেরিয়ে সবশেষে জামুকা সভায় তাকে অনুমোদিত হতে হয়। প্রশ্ন হল, একজন অমুক্তিযোদ্ধা কেমন করে এতগুলো ঘাট ম্যানেজ করে? তাহলে কি ধরেই নেওয়া যায়, সরিষার মধ্যেই ভূত রয়েছে? আর সেই ভূতগ্রস্ত সরিষার সুযোগ নিচ্ছে অসৎ ও স্বার্থান্বেষী চক্র। ৮,০০০ ভুয়া ব্যক্তির মুক্তিযোদ্ধা সনদ বাতিলের খবরটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে, শুধু সনদ বাতিল করেই ৭ খুন মাফ। পরে অবশ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, যাদের সনদ বাতিল করা হয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে। অবশ্য অতীতে দেখা গেছে, সচিবের মতো শীর্ষ আমলাদের কেউ কেউ জালিয়াতি করে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ২ বছর বাড়তি সুযোগ সুবিধা নেওয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বরং তাদেরকে স্বেচ্ছায় অবসরের সুযোগ করে দিয়ে সসম্মানে বাড়ি ফেরার পথ দেখানো হয়েছে। অথচ যে কোনো জালিয়াতিই শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধের জন্য সরকারি কর্মচারীদের চাকরি থেকে বরখাস্তসহ অন্যান্য গুরুদণ্ড দেওয়া যেত। আর মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি মানে তো রাষ্ট্রের মূল সত্তার সঙ্গে জালিয়াতি। তখন রাঘব বোয়াল আমলাদের ছেড়ে দিয়ে এখন যদি ছোট ছোট কুটি জালিয়াতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়, সেটাই বা কতখানি গ্রহণযোগ্য? এক যাত্রায় পৃথক ফল হবে কেন? আমার মতে, এখন ধরা পড়া জালিয়াতদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নিতে হবে, তেমনই নিতে হবে অতীতের জালিয়াতদের বিরুদ্ধেও। মনে রাখতে হবে, ৭১-এ এ দেশের যেসব বীর সন্তান পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের বিরুদ্ধে লড়াই করেছেন, তারা কোনো সুযোগ সুবিধা পাওয়ার আশায় যুদ্ধ করেননি। তারা দেশকে ভালোবেসেই শুধু যুদ্ধ করেছেন। অথচ আজ কিছু সংখ্যক লোক তাদের নাম করে জালিয়াতির আশ্রয় নিচ্ছে। এরা মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ উভয়কেই অপমান করছে। এ শুধু আইনের চোখেই অন্যায় নয়, জাতির জন্যও লজ্জাকর। আজ তাই দলমত কিংবা পদপদবি বিবেচনার ঊর্ধ্বে উঠে সরকারকে এদের ব্যাপারে কঠোর হতে হবে, আনতে হবে আইনের আওতায়। সেই সঙ্গে তাদেরকেও, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই জালিয়াতি প্রক্রিয়ায় জড়িত। এর মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান আরও সমুন্নত হবে। ঝিনাইদহের বীর মুক্তিযোদ্ধা জয়গুন্নেছার বাড়ির পানির বিল এসেছে ১৭,১১,৮৬৬ টাকা। বিপুল পরিমাণ পানির বিল নিয়ে চোখে অন্ধকার দেখছেন তিনি। কিভাবে এই সুদাসল বিল পরিশোধ করবেন তা ভেবে পাচ্ছেন না তিনি। জয়গুন্নেছা ঝিনাইদহ শহরের কাঞ্চননগর পাড়ার শহীদ গোলাম নবী সড়কের হাবিবুর রহমানের স্ত্রী। জানা যায় ২০১৯ সালে সরকার তাকে বীরঙ্গনা খেতাব দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে। স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীর হাতে জয়গুন্নেছা পাশবিক নির্যাতনের শিকার হন। তার যুবতী কন্যা ও স্বামীকে হানাদার বাহিনী তুলে নিয়ে হত্যা করে। বৃদ্ধা জয়গুন্নেছা জানান, তার বাড়িতে ৭৫ ব্যাসার্ধের পানি সরবরাহের লাইন রয়েছে। প্রতি মাসে তার বিল আসে ২৫০ টাকা। কতদিন আগে তার পানি সরবরাহের সংযোগ নিয়েছেন তার স্মরণ নেই, তবে ১৫ বছর হবে বলে তিনি জানান। সেই হিসাব ধরলে বছরে তার পানির বিলের পরিমাণ দাঁড়ায় ৩,০০০ টাকা। এখন ১৫ বছরে মোট বিল হয় ৪৫,০০০ টাকা হওয়া কথা। এদিকে ঝিনাইদহ পৌরসভার পানি সরবরাহ বিভাগ সূত্রে বলা হয়েছে, জয়গুন্নেছার মূল পানির বিল ৩০,১২০ টাকা। বাকি টাকা চক্রবৃদ্ধি হারে যে সুদ হয়, সেটা বিলের সঙ্গে যোগ হয়ে এই বিপুল অঙ্ক দাঁড়িয়েছে। ঝিনাইদহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দিন জানান, ২০১৭ সালে এটুআই প্রজেক্টর সফটওয়্যারের আওতায় বিল প্রস্তুত করা হয়। সেখানে যেভাবে সফটওয়্যার তৈরি হয়েছে, তাতে জয়গুন্নেছার মূল বিলের সঙ্গে প্রতি মাসে ৮১,৫৫৩ টাকার সুদ যোগ হচ্ছে। বছর বছর সেটা আবার চক্রবৃদ্ধি হারে বাড়ছে। এটা পৌরসভার কোনো ভুল নয়, বরং সফটওয়্যারে চক্রবৃদ্ধি হারে যে সুদ হচ্ছে, সেটাই তার পানির বিলে যোগ হচ্ছে। জয়গুন্নেছা ২০১৪ সাল থেকে পানির বিল দেন না। তিনি সুদ ও আসল মওকুফের আবেদন করলে ভেবে দেখা হবে। বয়সের ভারে নুয়ে পড়া বীর মুক্তিযোদ্ধা জয়গুন্নেছার বিল নিয়ে কোনো অভিযোগ না থাকলেও পৌরসভায় গিয়ে তিনি পানির বিল মওকুফের জন্য কার কাছে যাবেন তা ভেবে পান না। ফলে এখানে সেখানে ঘুরে চলে আসেন। তিনি আরও জানান, সরকার প্রতি মাসে যে ভাতা দেন, তার মধ্যে থেকে ঋণ বাবদ ১৪,০০০ টাকা কেটে নেয়। প্রতি মাসে পান মাত্র ৬,০০০ টাকা। এই অল্প টাকা দিয়ে এই বিপুল পরিমাণ পানির বিল পরিশোধ করার মতো সাধ্য তার নেই। সূত্র কালবেলা।